পরক্ষণেই সবাই নীলকে নিয়ে ঠাট্টা করতে লাগলো। বাহ, এখানে তো সার্কাস চলছে দেখছি। বাঘের সঙ্গে লড়াই করছে, শুয়োর ধরে আনছে, ওষুধ বানাচ্ছে। আর কি পারো ভাই তুমি? ও যে নিজেকে কি ভাবছে কে জানে। একদিন দেখবো ঘুম থেকে উঠে বলবে আমি ভগবান। সবাই নীলকে নিয়ে মজা করলেও নীল তাদের কোনো উত্তর দিল না। শুধুমাত্র অবন্তিকা মনোযোগ দিয়ে শুনছিল নীলের কথা। ও জানে নীলের অনেক প্রতিভা রয়েছে। এখানে কেউ বিশ্বাস না করলেও অবন্তিকার কাছে প্রমাণ রয়েছে। আরে নীল, তুমি অপদার্থ থেকে অ্যালকেমিস্ট কবে হয়ে গেলে? এখন এটা বলো না যে গত 3 বছর ধরে তুমি ঘরে বসে আছো কারণ তুমি অ্যালকেমিস্ট হওয়ার কোর্স করছিলে। নবীনবাবু আসলে এতক্ষণ এখানে ছিলেন না, বেড়াতে গিয়েছিলেন এদিক ওদিক। খবর পেয়ে ছুটে এলেন। নীলকে অপমান করার এত ভালো সুযোগ কি আর ছাড়া যায়? নীল যদি ওদের কথায় পাত্তা দিত তাহলে আসল কাজটা সে কখন করত? তার মূল লক্ষ্য এখন অদিতিকে সুস্থ করে তোলা। আর সেটা তখনই সম্ভব হবে যখন সে মাছের তেল দিয়ে একটা ওষুধ তৈরি করে ব্যবহার করতে পারবে। কিন্তু তার জন্য নীলকে অনেক খাটনি করতে হবে। তবে এইসব হবে কি করে? আর মাছের তেল বের করা কি এতই সহজ? নীল কিছুই বুঝে উঠতে পারছিল না। শালিনী নীলকে যে বই দুটো দিয়েছিল সেগুলোর বাংলা অনুবাদ নীল শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে ফেলেছিল। সেই বইগুলোতে লেখা ছিল যে কি করে পুরনো দিনের লোকেরা গাছের শেকড় বাকড় থেকে ওষুধ তৈরি করত। আর আজকে নীল সেই পদ্ধতি সবার সামনে প্রয়োগ করতে চলেছিল। জঙ্গলের মধ্যে নীল ওষুধ তৈরির জন্য যা কিছু প্রয়োজন তা খুব সহজেই সেখান থেকে পেয়ে গেল। প্রকৃতির কি লীলা! অদিতি যে জংলি ফলটা খেয়ে অসুস্থ হয়ে পড়েছিল, সেই গাছের পাতাই বিষের প্রভাব কম করার জন্য ওষুধের কাজ করে। কিন্তু সেটা খাওয়ার কিছু নির্দিষ্ট পদ্ধতি ছিল। তাড়াতাড়ি নীল সেই সোনালি ফলের গাছ থেকে অনেকগুলো পাতা একটা কাপড়ে মুড়ে সবার সামনে এনে রাখল। কিন্তু এবার কি করণীয়? নীল সবার দিকে তাকিয়ে প্রচন্ড গম্ভীরভাবে বলল, নবীন কাকা, নয়ন, টমি, অমিয়, তাড়াতাড়ি তোমাদের জামা কাপড় আমাকে দাও। আমাকে আগুন জ্বালাতে হবে। কি কি বললে তুমি? নবীনের মুখ পাথরের মতো শক্ত হয়ে গিয়েছিল। যদি তোমাকে আগুন জ্বালাতেই হয় তাহলে কাঠ দিয়ে জ্বালাও। আমাদের জামা কাপড়ের পেছনে পড়লে কেন ভাই? দুপা পিছিয়ে গিয়ে বলল নয়ন। আর যদি তোমাকে জামা কাপড় দিয়েই আগুন জ্বালাতে হয় তাহলে জামা কাপড় তো তুমিও পরে আছো, তাই না? অমিয়র মুখের ভাব ভয়ঙ্কর হয়ে উঠেছিল। এ নির্ঘাত কিছু জানে না, শুধু শুধু সময় নষ্ট করছে। কখনো মাছের তেল, কখনো গাছের পাতা, আর এখন কাপড় দিয়ে আগুন জ্বালানো। এসব করে কিছু হবে না। এই যে হিরো, তুমি কি এইভাবে চিকিৎসা করবে নাকি? প্রচন্ড ঘৃণার সঙ্গে নীলের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল টমি সাউ। নীল কারো প্রশ্নের কোনো উত্তর দিল না। সে তাড়াতাড়ি কুণালের দিকে ফিরে একটা তেতো হাসি হেসে বলল, দেখছো ভাই কুণাল, এরা নাকি তোমার বউকে বৌদি বলে ডাকে। নীলের এই কথা শুনে কুণাল মুখে বিশেষ কিছু বলল না, কিন্তু তার মুখ আরো কঠিন হয়ে উঠল। নীল, তুমি আমাদের জন্য আর সমস্যা বাড়িও না, রাগ করে বললেন নবীন। কুণাল আমার বন্ধু, আর ওর বউয়ের জন্য আমি নিজের জামা কাপড় এক্ষুনি জ্বালিয়ে দেব। কিন্তু এর থেকে একটা কথা পরিষ্কার হয়ে গেল যে এখানে উপস্থিত কেউই কুণালের আসল বন্ধু নয়। আর কারোরই কুণালের বউ বাঁচলো কি মরল তাতে কিছু যায় আসে না। না হলে এত কথা বাড়াতে না। নীল নিজের কথা শেষ করার আগেই অমিয় তাকে মাঝপথে থামিয়ে দিয়ে দাঁতে দাঁত চেপে বলল, ব্যাস ব্যাস, আর কথা নয়, আমি দিচ্ছি। অমিয় চাইলেই আরো দুটো কথা শুনিয়ে দিতে পারত নীলকে, কিন্তু কুণালের ভয়ে সে চুপ করে গেল। বেশি বাড়াবাড়ি করলে গায়ে হাত তুলে দিতেও দুবার ভাববে না এই কুণাল লাহা। এই বলে সে নিজের শার্টটা খুলে দিল। যেহেতু একজন নিজের শার্ট খুলে দিয়েছিল, তাই একে একে নবীন, নয়ন আর টমিও একইভাবে অমিয়কে অনুসরণ করল। একে একে শার্ট, প্যান্ট সবকিছুই খুলতে হলো তাদের। সবাই এখন হাফ প্যান্টেই দাঁড়িয়েছিল। তাদের চারজনকে এই অবস্থায় দেখে উপস্থিত সবার মুখেই মুচকি হাসি ফুটে উঠেছিল। এখন তো আমরা নিজেদের জামা কাপড় সবই তোমার হাতে তুলে দিয়েছি, তাহলে এবার তো বৌদিকে বাঁচাতে আর কোনো অসুবিধা থাকার কথা নয়। কিন্তু যদি তুমি ওকে না বাঁচাতে পারো তাহলে সেক্ষেত্রে আমাদের দোষারোপ করতে এসো না, কঠিন গলায় অমিয় বলল। অমিয়র এই অবস্থা দেখে হেসে ফেলল নীল। তারপর সে মাটিতে পড়ে থাকা কিছু জামা কাপড়গুলো তুলে নিয়ে সেগুলোতে আগুন লাগিয়ে দিল। তারপর সে একটা বড় কাঁসার গামলা নিল আর তার মধ্যে জল দিল। সেই জলে গাছের পাতাগুলো দিয়ে দিল। মোটামুটি একটা কর্মকাণ্ড শুরু করে দিল নীল। তখনই নীল শালিনীকে ডেকে তার কানে 2 মিনিট ধরে ফিসফিস করে কিছু একটা বলল। কথা শেষ হওয়ার পর শালিনী সেই মাছের প্লাস্টিকের গামলাটা নিয়ে সেখান থেকে চলে গেল। কেউ বুঝে উঠতে পারল না যে এসব আসলে হচ্ছেটা কি। আদ্রিতাও খুব অবাক হয়ে গিয়েছিল।
কিন্তু তার সব থেকে অদ্ভুত লাগছিল তখন, যখন নীল তার বদলে শালিনীকে ডাকল। সে মনে মনে যেন কষ্ট পেল। এটা কিরকম ওষুধ বানানো চলছে? এরকম তো সিনেমাতেও দেখায় না। আমার তো মনে হচ্ছে সেন পরিবারের এই ঘর জামাই শুধু লোক দেখানো কাজকর্ম করে বেড়াচ্ছে। ও ওষুধ বানাতে জানবে কি করে? নীলের এই অদ্ভুত কাণ্ড কারখানা দেখে সেখানে উপস্থিত লোকজন চাপা গলায় কথা বলতে শুরু করে দিয়েছিল। নীল, আমাকে ঠিক করে বলো তো, তুমি সত্যি সত্যি এখানে লোক দেখাচ্ছ না তো? যদি আমি মেনেও নিই যে তুমি সত্যি ওষুধ বানাতে পারো, কিন্তু তাও তুমি এইসব ঘাস পাতা দিয়ে কি ওষুধ বানাবে? এর জন্য তো পাউডার দরকার। একটা সবজান্তা হাসি হেসে বলল অমিয়। ফুটন্ত জলে গাছের সমস্ত পাতা পুরোপুরি গলে গিয়ে তা থেকে ওষুধ ওষুধ গন্ধ বেরোতে আরম্ভ করলো। নীল বাকি কাপড়ের সাহায্যে ওই বড় গামলাটা আগুন থেকে নামালো, আর তারপর অমিয়র কথার উত্তর দিতে দিতে বলল, তোমাকে কে বলল যে ওষুধ বানানোর জন্য আমার পাউডারের দরকার? তুমি কি আমাদের 3 বছরের বাচ্চা পেয়েছো নাকি, যারা কিছুই জানে না, কিছুই বোঝে না? অমিয় জিজ্ঞাসু চোখে নীলের দিকে তাকালো, কিন্তু ওর কথায় কোনো রকম পাত্তা দিল না নীল। আসলে এই পুরো পদ্ধতিতে র মেটেরিয়ালসের সেরকম কোনো ভূমিকা ছিল না, কিন্তু সময়ের ভূমিকা ছিল প্রবল। ওর বইতে পরিষ্কার লেখা ছিল যে সবার প্রথমে আগুন জ্বালাতে হবে, আর সেই আগুনটা হতে হবে খুবই কম আঁচের। যতটা তাপ দরকার সেটা শুধু কাপড় থেকে তৈরি হওয়া আগুনেই পাওয়া সম্ভব। তাই নীল জানতো যে সে কি করছে। সেজন্য নীলের কাণ্ড কারখানা দেখে অদ্ভুত মনে হলেও তার কাজ খুবই নিখুঁত, আর সেটা সেখানে উপস্থিত কারোরই বোঝার ক্ষমতা ছিল না। বিনামূল্যে গল্প শুনতে নিচের ইনস্টল বাটনে ক্লিক করুন এবং পকেট এফএম ডাউনলোড করুন। লিঙ্কটি রয়েছে ডেসক্রিপশনে।